নমস্কার বন্ধুরা, আমি কেয়া। আজ চলে এসেছি আরেকটি নতুন ঘটনা নিয়ে। না, আজ কোনো গল্প নয়, আজ বলবো আপনাদের একটি সত্য ঘটনা। ঘটনাটি পাঠিয়েছেন সোদপুর থেকে বিজয় দাস। দ্য লাস্ট বাস। জন্ম মৃত্যু দুটোই পুরোপুরি ঈশ্বরের নিয়ন্ত্রণে, এই বিশ্বাস আমার হৃদয় গেঁথে গেছে সেদিনের পর। ঈশ্বর সহায় ছিলেন বলে আমি আজও বেঁচে আছি, কিন্তু সেদিনের সেই ভয়ঙ্কর রাতকে আমি আমার জীবন থেকে আজও পুরোপুরি মুছে ফেলতে পারিনি। এখনও মাঝে মাঝেই স্বপ্ন দেখে বিশ্রী অনুভূতি নিয়ে ঘুম ভেঙে যায়। চোখ খুলে বুঝতে পারি ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বেশ কয়েক বছর আগের ঘটনা এটা। দিনটা শুরু হয়েছিল আর 5টা স্বাভাবিক দিনের মতোই। তখন আজকের মতো এত গ্যাজেটের আধিক্য ছিল না। আমাদের মতো মধ্যবিত্তের কাছে যদিও সেসব জিনিস তখন বহুমূল্য। আর পাহাড়ে ঘেরা আমাদের এই ছোট্ট গ্রাম পড়শেতে তো সেসব কল্পনারও অতীত। এখানে জীবন খুবই সাধারণ। সারাদিন সবাই নিজের কাজ করে, আর রাতের বেলা সারাদিনের ধকলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই আবর্তিত হয় আমাদের দৈনন্দিন জীবন। আমার বয়স তখন 22 কি 23। নিজের মনের মতো কাজ পাচ্ছিলাম না। এই বয়সেও মাকে কাজ করতে হয়, এটা আমার রোজ ভিতরে ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছিল। একটা ভালো কাজ পেলে মাকে আর কাজ করতে দেব না। আর তাছাড়া আখির বাবাকেও আমি গিয়ে বলতে পারবো যে আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু চাকরি না পেলে সে স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। আমার বন্ধু তেজের মামা সকালবেলায় ফোন করে একটা চাকরির খবর দিয়েছে। একটা ফ্যাক্টরি ওভারঅল দেখাশোনা করতে হবে। ফ্যাক্টরির সঙ্গেই একটা ঘর আছে, সেখানে থাকতে হবে। মাইনে ভালোই দেবে, তবে সমস্যা একটাই, মালিক বেশ কিছুদিনের জন্য বিদেশ যাচ্ছে। তাই চাকরিটা করতে হলে কাল দুপুরের মধ্যেই ওনার সাথে দেখা করতে হবে। মাকে বললাম রাতের খাওয়া দাওয়া করে শেষ বাসটা ধরে চলে যাব। ঘন্টা দুয়েকের পথ, 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাব। ওখানেই কাছাকাছি একটা হোটেলে রাত কাটিয়ে সকাল সকাল মালিকের সাথে দেখা করে নেব। মা মুখে কিছু না বললেও বুঝলাম এই কনকনে শীতের রাতে বাসে করে এত দূর যাব শুনে একটু চিন্তায় আছে। কিন্তু ভালো চাকরিটা হাতছাড়া হয়ে যাবে, তাই মুখে কিছু বলল না। রাতে মায়ের হাতে চিকেন আর রুটি খেয়ে বেরিয়ে পড়লাম, একটা ছোট ব্যাগ হাতে। বেরোবার সময় মা গলায় একটা লাল সুতো বেঁধে দিল, বোধহয় কোনো মন্দির থেকে এনেছিল। রাস্তায় বেরিয়ে এসে দেখলাম পুরো ফাঁকা, লোকজন প্রায় নেই বললেই চলে। এবছর শীতও বেশ জাঁকিয়ে পড়েছে, কাল পরশুর মধ্যেই বরফ পড়বে শিওর। বাসস্ট্যান্ডে এসে দেখি মালিক ও ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি চলছে। যা বুঝলাম, মালিকের মনে হয় ড্রাইভার তেল চুরি করছে, আর ড্রাইভারের মনে হয় তার থেকে সৎ মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। মালিক কেন অল্প তেল ভরে দিয়েছে বাসে, সেই নিয়েই তর্ক বিতর্ক। দুজনকে পাশ কাটিয়ে বাসে উঠে পড়লাম। বাসে হাতে গোনা কয়েকটা লোক, একজন বিবাহিত কাপল পাশাপাশি বসে আছে। বউটা আবার প্রেগনেন্ট, কি জানি এত রাতে বাসে যাচ্ছে কেন। একজন বয়স্ক মহিলা ঠিক আমার পিছনেই বসে আছেন, আর 3জন ড্রাইভারের কাছে সিটে বসে খোশ গল্প জুড়েছে। 10টা 10 নাগাদ ড্রাইভার বাস চালাতে শুরু করলো। কন্ডাক্টর লাস্ট বাস ছেড়ে দিচ্ছে বলে চেঁচাচ্ছে। হুড়োহুড়ি করে 4টে ছেলে উঠল, বোধহয় লাগোয়া চায়ের দোকানেই চা খাচ্ছিল। কন্ডাক্টরের হাঁক শুনে লাফিয়ে উঠেছে। একে পাহাড়ি পথ,
তার ওপর রাতের বেলা হাড় কাঁপানো ঠান্ডা, তাই ড্রাইভার চাইলেও জোরে বাস চালানো যাবে না, একটা বাঁধা গতিতেই সাবধানে চালাতে হবে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর 4টে ছেলে একসাথে নেমে গেল। আরও খানিকক্ষণ যাওয়ার পর বুঝলাম একটা গ্রাম পার করেছি। কিছু কিছু বাড়িতে আলো জ্বলছে। এখানে প্রেগনেন্ট মহিলাটি ও তার বর নেমে গেলেন। বাসের মধ্যে এখন শুধু আমরা 5 জন যাত্রী আর ড্রাইভার, কন্ডাক্টর। পাহাড়ের একটা বাঁক ঘুরতেই দেখলাম 2 জন মানুষ হাত দেখাচ্ছে বাসটাকে। অন্ধকারে শুধু ছায়াটাই বোঝা যাচ্ছে। বাসটা দাঁড়িয়ে পড়ল ওদের সামনে। এত রাতে মাঝ রাস্তা থেকে সাধারণত কেউ ওঠে না, তাই কৌতূহলবশত ওদের দিকেই তাকিয়েছিলাম। কিন্তু এ কি, এরা তো 3 জন, একজন পুরুষ, একজন মহিলা আর একটি 14-15 বছরের বাচ্চা ছেলে। বাচ্চাটি 2 জনের মাঝে এমনভাবে দাঁড়িয়েছিল যে বাস থেকে বোঝাই যাচ্ছিল না 3 জন আছে। তারা এমনভাবে টুপি আর মাফলার পরে আছে যে মুখগুলো দেখাই যাচ্ছে না। অবশ্য যা শীত পড়েছে তাতে এটাই স্বাভাবিক। ওরা বাসে উঠতেই কেন জানি না একটু অস্বস্তি হলো। আমাদের পেরিয়ে বাসের একদম শেষের লম্বা সিটটায় ওরা বসলো। না চাইতেও কেন জানি না আমার চোখ বারবার ওদের দিকে চলে যাচ্ছিল। ওদের পোশাকও ছিল খুব প্রাচীন টাইপের। দেখে মনে হচ্ছিল যেন ইতিহাসের পাতায় দেখা 3টি চরিত্রকে চোখের সামনে দেখছি। শুধু আমি নয়, আমার পিছনে বসা বৃদ্ধা ভদ্রমহিলাও এক দৃষ্টে তার দিকেই তাকিয়েছিলেন। এসবের মাঝে বাসটা হঠাৎ ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল। ড্রাইভারের সামনে বসা 3 জন যাত্রীও নেমে গেল। বাসটা সবে চলতে শুরু করেছে, তখন হঠাৎই আমার পিছনে বসা মহিলাটি চিৎকার করে চেঁচামেচি শুরু করল। প্রথমে তো বুঝতেই পারিনি কেন চেঁচাচ্ছেন, পরে বুঝলাম ওনার লক্ষ্য আমি। ওনার কথা শুনে আমি তো হতবাক। উনি যখন পিছনে দেখছিলেন তখন নাকি আমি ওনার পয়সার ব্যাগ চুরি করেছি। বহুক্ষণ ওনাকে বোঝাবার চেষ্টা করে গেলাম, ম্যাডাম আমি আপনার সামনে বসে আছি, আপনার পাশে রাখা ব্যাগ নেওয়ার আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু উনি নাছোড়। ততোধিক উত্তেজিত হয়ে উনি বলতে থাকেন, আমার পয়সার ব্যাগ ফেরত দাও, নইলে তোমায় পুলিশে দেব। কন্ডাক্টরও এসে ওনাকে বোঝাবার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষমেশ ড্রাইভার রেগে গিয়ে বাস দাঁড় করিয়ে দেয়। মহিলা আমার হাত ধরে বলল, চলো আমার সাথে, তোমায় আমি পুলিশে দেব। এত রাগ হচ্ছিল যে কি বলবো। আর কিছু দূর গেলেই গন্তব্য, কিন্তু এই মহিলা দেখছি আজ আমায় একটা ঝামেলা বাঁধিয়েই ছাড়বে। বাস থেকে নেবে কোথায় হোটেলে আরাম করে একটু ঘুমোবো তা নয়, যত সব উটকো ঝামেলা। চলুন আমিও দেখি কোন পুলিশ আমায় কি করে। 2 জনকে নামিয়ে দিয়ে বাস সামনের দিকে এগিয়ে গেল। উনি আমার দিকে তাকিয়ে বললেন, আজ আমি তোমার জীবন বাঁচালাম। কি? মহিলা বোধহয় পাগল। কনকনে শীতের রাতে মাঝ রাস্তায় আমাকে বাস থেকে নামিয়ে দিয়ে এখন বলছেন উনি নাকি আমার জীবন বাঁচালেন। আমার দিকে তাকিয়ে উনি বললেন, আমাদের কিন্তু সত্যি সত্যি পুলিশ স্টেশনে যেতে হবে, ঘটনাটা রিপোর্ট করাতে হবে, চলো আমার সাথে। আমি ওনার কোনো কথার সাথে কোনো কথার মিল পেলাম না। ওনার ব্যবহার খুব অদ্ভুত লাগলেও ওনাকে মানসিক ভারসাম্যহীন বলে কিন্তু মনে হচ্ছে না একবারও। কি ঘটনা, কি রিপোর্ট করবেন তা একমাত্র উনিই জানেন। দেখি কি হয় ভেবে পুলিশ স্টেশনের দিকে পা বাড়ালাম। আমি তো আর চুরি করিনি, দরকার হলে এই বাসে সবাই সাক্ষীও দেবে। পথ চলতি কয়েকজনকে জিজ্ঞাসা করে বেশ খানিকটা খোঁজাখুঁজির পর আমরা ফাইনালি পুলিশ স্টেশনে পৌঁছলাম। রাতের বেলায় ঘুমের ব্যাঘাত ঘটিয়ে 2 জনকে ঢুকতে দেখে অফিসার ইনচার্জ যে খুব একটা খুশি হয়নি তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল।
বয়স্ক মহিলা দেখে ওনাকে জিজ্ঞাসা করলেন প্রথমে, কি ব্যাপার ম্যাডাম? উনি বললেন, আমরা একটা বাসে ডিপো অবধি যাচ্ছিলাম। মাঝপথ থেকে সেই বাসে 3 জন ওঠে। আমি তাদের খুব ভালো করে দেখেছি, তারা কেউ স্বাভাবিক মানুষ নয়। আমি দেখেছি তাদের কারোর পা ছিল না, এমনকি তাদের মুখগুলোও ঠিক করে দেখা যাচ্ছিল না। এবার আমি খুব রেগে গিয়ে বললাম, তবে যে আপনি বললেন আমি আপনার টাকার ব্যাগ চুরি করেছি? উনি আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বলেছিলেন। বাসে আমরা 2 জন ছাড়া আর কেউ ছিল না। তুমি আমার ছেলের বয়সী, তাই আমি চাইনি তোমার কোনো বিপদ হোক। তোমায় আমার সাথে বাস থেকে নামানোর জন্যই এই মুহূর্তে আমার যা মনে হয়েছে আমি তাই করেছি। পুলিশ অফিসারটি মাথায় কিছু ঢুকছিল না। এত রাতে একজন বয়স্ক মহিলা বিনা পা বিনা মুখওয়ালা 3 জনের গল্প শোনাচ্ছে, আবার একজন ব্যাগ চুরির কথা বলছে। ফালতু ব্যাপার ভেবে উনি আমাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে নিয়ে বললেন যে উনি ব্যাপারটার সম্বন্ধে খোঁজ নেবেন। অত রাতে ঠান্ডার মধ্যে কোনো বাস বা গাড়ি পাবো না ভেবে থানার জিপে করে আমাদের বাস ডিপো অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিলেন উনি। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে। আমি ওনার সাথে আর একটাও কথা বলিনি, কি জানি আবার কি করে বসেন। পরদিন সকাল থেকে যথারীতি খুব ব্যস্ত ছিলাম। চাকরিটা পাকা হওয়ার পর মাকে ফোন করে জানানোর পর ফোনটা পকেটে ঢোকাতে যাব, হঠাৎ দেখি অচেনা নাম্বার থেকে ফোন আসছে। কাল রাতের অফিসারের ফোন। উনি বললেন কাল আমাদের যেখানে নামিয়েছিলেন ঠিক সেখানেই অপেক্ষা করতে। পুলিশের গাড়ি আমায় থানায় নিয়ে যাবে। ওনার কী সব জানার আছে আমার থেকে। কাল রাতের ঘটনা বললে চিন্তা করবে, তাই মাকে আর কিছু বললাম না। শুধু ফোন করে জানালাম যে ফিরতে দেরি হবে, একটু কাজ আছে। একরাশ এলোমেলো চিন্তা নিয়ে অপেক্ষা করতে গিয়ে দেখি কাল রাতে সেই বয়স্ক মহিলাও এসেছেন। কি তোমাকেও ডেকেছে? হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? ঠিক জানি না, তবে অশুভ কিছু যে একটা হবে সে কথা তো আমি কালই বলেছিলাম। থানার অফিসার একটু ধমক দিয়ে আমায় জিজ্ঞাসা করলেন, কাল রাতে ঠিক কি কি ঘটেছিল? আমিও যথাসম্ভব বিস্তারিতভাবে বললাম। এবার উনি মহিলাকে জিজ্ঞাসা করলেন। উনিও কাল যা বলেছিলেন তারই পুনরাবৃত্তি করলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন বলুন তো, কি হয়েছে? উনি বললেন, আমাদের নামানোর পর মিনিট 10 মধ্যে বাসটির ডিপোয় পৌঁছাবার কথা ছিল, কিন্তু আজ এখনও পর্যন্ত সেই বাস ড্রাইভার এবং কন্ডাক্টর সমেত নিখোঁজ। এরই মধ্যে ইন্সপেক্টরের কাছে ফোন এলো। ওনার মুখ বেশ গম্ভীর হয়ে উঠল। বুঝলাম ফোনে কোনো গুরুতর খবর পেলেন। ফোন রেখে উনি যা বললেন সে কথা শুনে তো আমার নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড়। বাসটিকে নাকি এখান থেকে 300 কিলোমিটার দূরের কোনো জঙ্গলের মধ্যে বয়ে চলা এক নদীতে পাওয়া গেছে। বাসে টোটাল 5টি বডি পাওয়া গেছে, যাদের মধ্যে 2 জনকে ড্রাইভার এবং কন্ডাক্টর হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, আর বাকি 3 জনের পরিচয় এখনও জানা যায়নি। বয়স্ক আন্টি দুহাত তুলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানালেন। থানার বাইরে মিডিয়ার তুমুল জমায়েত, তাদের কলরবে থানার ভেতর অবধি গমগম করছে। এরই মধ্যে একজন হন্তদন্ত হয়ে থানায় ঢুকলেন। একে আমি কাল রাতে বাস ছাড়ার সময় দেখেছি, বাসের মালিক। ইন্সপেক্টরের মুখে বাস পাওয়ার খবর শুনে শুধু একটাই কথা বলল, বাসটা কি করে অত দূর গেল? ট্যাঙ্কে তো অত তেল ছিল না। এই প্রশ্নের উত্তর সেদিন থানায় থাকা সবার তো দূরের কথা, আজ অবধি পৃথিবীরও অজানা। পরবর্তীকালে আরও বেশ কয়েকবার থানায় যেতে হয়েছিল এই কেসটির জন্য। সেখানে শুনেছিলাম ড্রাইভার ও কন্ডাক্টরে
পোস্টমর্টমে রিপোর্টে বেরিয়েছিল যে ওদের সেই রাতেই মৃত্যু হয়েছিল। তাদের দেহ পুরোপুরি রক্তশূন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। এছাড়া দেহে আঘাতের কোনো চিহ্ন ছিল না। বাকি 3টি দেহ পোস্টমর্টমের করে নাকি ডাক্তাররাও খুব অবাক। দেহগুলি নাকি বহু প্রাচীন। ঠিক কীভাবে দেহগুলি বাসের মধ্যে এসে পৌঁছেছিল সেটা তাদের কাছেও জানা ছিল না। তৃতীয় ও সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা জানা গিয়েছিল সেটা হলো বাসটিকে যখন পাওয়া যায় তখন সেই বাসটির ট্যাঙ্কটি নাকি পুরো রক্ত দিয়ে ভর্তি ছিল।